আবহাওয়াটা খুব ভালো, আজকে আবহাওয়াটা খুবই ভালো। এই কদিন আমরা আছি লন্ডনে এরকম একটা না এরকম পাওয়া, দুপুর নাগাদ বোধ আরেকটু গরম হবে। লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের একান্ত বৈঠক, আনুষ্ঠানিক ব্রিফিং করবেন আমির খসরু। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরছে নগরবাসী, বাড়তি ভাড়া আর পথে ভোগান্তির অভিযোগ। উত্তরে যাব, একজনে চাইলো 2200 টাকা আর একজনে চাচ্ছে 1200 টাকা। 1200 টাকা যাচ্ছে মিরপুর 2 নম্বর, এটা কোনো ভাড়া হচ্ছে? টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন, কাল থেকে কয়েক জেলায় বৃষ্টির আশা আবহাওয়া অফিসের, আগামী সপ্তাহ থেকে ভারী বর্ষণের পূর্বাভাস। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় দুপুর 2টায় লন্ডনের হোটেল ডরচেস্টারে শুরু হয় 1-to-1 এই সভা। প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয় বৈঠকটি। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তাদের মধ্যে একান্তে এই বৈঠক হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করবেন। এর আগে তারেক রহমান পার্ক লেনের হোটেলের সামনে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমার এলাকাতে বগুড়াতে একটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে তা নিয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা 7টা কোশ্চেন নিব। আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী। প্লিজ। আমার একটা প্রশ্ন, জুলাই সনদ নিয়ে কোনো কথা হয়েছে কি আজকের বৈঠকে? না, জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে, এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব, সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। ঐক্যমত যেখানে হবে, স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। প্লিজ 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 উনি হচ্ছে যে যেটি বারবার যে কথাটি বলা হচ্ছে যে নির্বাচনের একটি সঠিক তারিখ নির্ধারণে আসলে সমস্যাটা কোথায়? একটি সঠিক তারিখ সুনির্দিষ্ট তারিখ, এর কোনো সমস্যাই নাই, আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। নির্বাচনের কথা হচ্ছে দেশের রাজনৈতিক পরিবেশে অন্যান্য বিষয় নিয়ে কথা হচ্ছে, সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
একজন প্লিজ উনি বলুন। সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হচ্ছিল সেই সংস্কার বিষয়ে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনারা কিভাবে রিঅ্যাক্ট করেছেন? যে আবার স্যার আমি শুনি যে সংস্কার নিয়ে যে বর্তমান সরকারের যে একটা বিশাল রূপরেখা তৈরি হয়েছে, একটা বিশাল তালিকা, সেই তালিকা নিশ্চয়ই আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে সংস্কার বিষয়ে আপনাদের মতামত কি, বিএনপি কিভাবে সেটাকে? না, এটা তো পরিষ্কার, এটা এখানে না বোঝার কোনো কারণ নাই। বিষয়টা হচ্ছে সংস্কার, চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া, এমন না যে আজ সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে, সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। তারেক রহমান দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। ওনার এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা কবে দেশে ফিরতে পারে? এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। আমি একটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন আছে যে শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার সাথেও কিন্তু একটা বিষয় জড়িত। তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটার কোনো প্রভাব ফেলবে কিনা? যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো। সম্পন্ন করা যাবে। রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে। এই ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। এটা স্যার বলেন কি হয়েছে? সকল দলের সম্মতিক্রমে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, আমরা সেরকমই চাচ্ছি। নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অধীনে নতুন রাজনৈতিক দল নির্বাচনে যাবে না বলছে, নিয়ে কোনো আলোচনা? এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন। এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে, তবে আমরা সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে এপ্রিলে যে ঘোষিত যে নির্বাচনের রূপরেখা, সেখান থেকে সরকার কিছুটা সরে আসতে চাচ্ছে বা আসবে? যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে। আপনারা শুনেছেন, যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয়, তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে। এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে, যে মিটিংটা প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1-to-1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা কি সন্তুষ্ট কিনা? নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নেই। এখন যে বিচার প্রক্রিয়া চলছে বিগত সরকারের যেগুলো, আপনি একবার কোশ্চেন শেষ করে দেন প্লিজ। না, আরেকটা লাস্ট কোশ্চেন নিব, একটা কোশ্চেন নিব। জি, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? না, এটা তো নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত, যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত, সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই। থ্যাংক ইউ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে সকাল থেকে ডরচেস্টার হোটেলের সামনে প্রবাসী বিএনপির নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হোটেলের সামনে উপস্থিত হন লন্ডন বিএনপির শত শত নেতাকর্মী। সবার আগ্রহ ছিল এই বৈঠক ঘিরে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। তাদের প্রত্যাশা, বিএনপির দাবি অনুযায়ী নির্বাচনের দিনক্ষণ পুনর্বিবেচনা করবে অন্তর্বর্তী সরকার। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষজন।
ঝক্কি ঝামেলা এড়াতে অনেকে ছুটির একদিন হাতে রেখেই রাজধানীতে পৌঁছেছেন। যাত্রাপথে পোহাতে হয়নি বাড়তি ভোগান্তি, কম বেশি সবাই প্রকাশ করেছেন স্বস্তি। গ্রামে পরিবার পরিজন রেখে আবার কেউ কেউ পরিবারের সবাইকে সাথে নিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। শুক্রবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসা সব ট্রেন ছিল যাত্রী বোঝাই। শিডিউল বিপর্যয় বা যাত্রাপথের ক্লান্তি ছিল না, তাই বেশিরভাগ মানুষের মুখেই হাসি। ঈদের ছুটি শেষ হবে শনিবার, তাই শুক্রবার চট্টগ্রাম, সিলেট ও রংপুর থেকে আসা ট্রেনগুলোই যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। এদিন রাজধানী থেকেও বিভিন্ন গন্তব্যে ছোটেন অনেকে। আসার সময় প্রচণ্ড ভিড় ছিল, ওই ক্রাউডটা যদি কন্ট্রোল করা যেত ওই রেলওয়ে তাহলে আরও ভালো হতো। টিকিট ছাড়া অনেক যাত্রী ছিল। একটু তো খারাপ লাগছে, তবে ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে এখন সব ব্যস্ত হয়ে যাব, আবার ডেইলি রুটিনে চলে যাব। রেলপথের মতো যাত্রী চাপ ছিল সড়কেও। চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং উত্তরাঞ্চলের সব রুটের যাত্রীরা ফেরেন ঢাকায়। যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক প্রতিটি রাস্তায় ছিল যাত্রীদের নামার চিত্র। যানজট না থাকায় জনমনে ছিল স্বস্তি। আত্মীয় স্বজনকে সময় দিয়েছি, বাচ্চারা এনজয় করছে, নানু বাড়ি দাদু বাড়ি গিয়েছে। ছুটি ছিল কিন্তু থাকতে পারিনি বেশি দিন, চলে আসতে হয়েছে, আরও থাকার ইচ্ছা ছিল। ফ্যামিলি সবার সাথে ঈদ করছি, সব ভালো লাগছে। এখন যাইতেছি, একটু খারাপ লাগতেছে ফ্যামিলির তিয়া। মন খারাপ তো আছে, মা বাবাকে ছেড়ে আসছে। তবে শনি থেকে রোববার ভোর পর্যন্ত কিছুটা চ্যালেঞ্জ সামলাতে হবে বলছেন পরিবহন ও রেল সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ফিরতি হজ ফ্লাইটে ফিরছেন হাজিরা। সে খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর করিম বিজয়। বিজয়, কয়টি ফ্লাইট আছে আজ, আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন হাজিরা? আমি কিন্তু এখানে আসার পর থেকেই হাজিদের যে ফিরতি ফ্লাইট সেগুলো কিন্তু আসা শুরু হয়েছে, এবং আমি আসার পরে মোটামুটি 5টা ফ্লাইট আমি দেখেছি যে নেমেছে, যেমনটি জানতে পেরেছি। এবং হাজিদের কিন্তু এখানে ব্যাপক ভিড়। হাজিদের যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু তাদেরকে এখানে আসলে রিসিভ করতে এসেছে, তো তারা কিন্তু বেশ আসলে আবেগপ্রবণ অনেকে হয়ে যাচ্ছে। তবে হাজিদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি আসলে বলছেন যে এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে তাদের কোনো ধরনের কোনো কমপ্লেইন আসলে আমরা পাইনি, কোনো ধরনের কোনো অভিযোগ আসলে নেই। তারা বলছেন যে এবারের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল, এবং যারা আসলে বাংলাদেশ থেকে হজে গিয়েছে তারা বেশ সুযোগ সুবিধাই ছিল, এবং কোনো ধরনের তাদের লাগেজ থেকে শুরু করে তাদের যত যাবতীয় জিনিসপত্র ছিল কোনো কিছু নেই, তাদের কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এবং সৌদি আরবের এয়ারপোর্টেও যেমনটি বলা ছিল যে সৌদি আরবের এয়ারপোর্টেও তাদেরকে আসলে হজ বাংলাদেশ থেকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে, এবং সৌদির পক্ষ থেকেও কিন্তু বাংলাদেশের হাজিদেরকে অনেক ভালোভাবেই সহযোগিতা করা হয়েছে, এমনটাই কিন্তু তারা আসলে বলছিল হাজিরা। তো সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হাজিদের মধ্যে বেশ সন্তুষ্ট আমরা দেখতে পেয়েছি, সন্তোষ প্রকাশ করেছে তারা, এবং বেশ আনন্দিত, আবার অনেকেই আবেগ আপ্লুত। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ বিজয়। হালকা থেকে মাঝারি দাবদাহ বইছে দেশ জুড়ে। ঘরে বাইরে গরমে অতিষ্ঠ জনজীবন। আগামীকাল থেকে চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 16 থেকে 22 জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পর্যায়ক্রমে সারা দেশেই হবে বর্ষণ। ভারী ও টানা বৃষ্টির কারণে দেশের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও করেছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে সতর্ক করেছে সংস্থাটি। নগর জুড়ে তাপপ্রবাহের তীব্রতা বেড়েছে গত কদিনে। গরমে ওষ্ঠাগত প্রাণ। জরুরি দরকারে যারা বাইরে বের হয়েছেন তাদের নাজেহাল অবস্থা। প্রশান্তির আশায় সুযোগ পেলেই অনেকে নিচ্ছেন গাছের ছায়ায় আশ্রয়। খর তাপে মানুষের মতো প্রকৃতিও খানিকটা ম্রিয়মান। বৃষ্টির জন্যই সবার অপেক্ষা। তীব্র তাপের মধ্যে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। শনিবার থেকে চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সারা বাংলাদেশেই 16 তারিখ থেকে 22 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে যে বিদ্যমান তাপপ্রবাহ সেটি অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করবে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে জানান এই আবহাওয়াবিদ। পাহাড়ি এলাকায় রয়েছে ভূমিধসের শঙ্কা, দেন সেই পূর্বাভাসও। 32± 2 ডিগ্রি সেলসিয়াস গড়ে তাপমাত্রা থাকার কথা। তবে গ্লোবাল ওয়ার্মিং এবং স্থানীয় বিভিন্ন অ্যানথ্রোপোজেনিক বা মানবসৃষ্ট কারণে আমাদের
এই তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে। এই কারণে বর্ষাকালেও আমরা কিন্তু তাপপ্রবাহ পাচ্ছি। সম্প্রতি বজ্রপাতে বেড়েছে মৃত্যু। ঝড় বৃষ্টির সময় ঘরে নিরাপদ আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বজ্রধ্বনি শুনবেন যখনই ঘরে যাবেন তখনই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মৌলভীবাজার, পঞ্চগড় ও দিনাজপুরের সীমান্ত দিয়ে আজও ৩৫ জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় ভোরে পঞ্চগড়ের অমরখানা গোলাবাড়ি সীমান্ত দিয়ে ৭ জনকে এপারে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নওগাঁ ও যশোরের বাসিন্দা বলে দাবি করেছে। এদিকে মৌলভীবাজারে বড়লেখা সীমান্ত দিয়ে ভোরে ১৩ জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এছাড়া দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়েও নারী শিশু সহ ১৫ জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দুই দিন পরিদর্শন বন্ধ থাকার পর সিরাজগঞ্জ শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সকালে টিকিট কেটে আগের নিয়মেই কাছারি বাড়িতে প্রবেশ করেন দর্শনার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও জেলা প্রশাসন। পরে কাছারি বাড়ি পরিদর্শন করে সেনা সদস্যরাও। এর আগে ৮ জুন এক দর্শনার্থীর সাথে নিরাপত্তা কর্মীর বাগবিতণ্ডার জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে ১০ জুন উত্তেজিত কয়েকজন কাছারি বাড়িতে হামলা ভাঙচুর চালায়। পরে কাছারি বাড়িতে প্রবেশ ও পরিদর্শন বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ ঘটনার তদন্তে এরই মধ্যে ২টি কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এরই মধ্যে হামলা মামলায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। জেলা প্রশাসন থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। আমরা রিপোর্ট পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিব। নিয়মিত মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের যারা বাকি আসামি আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে।